ভাইয়া চেয়ার এমন একটা জিনিস, চেয়ারের দিক যখন অনেকের চোখ পড়ে যায় তখন অনেক কিছু ঘুরে যায়। আমরা একটু জানতে চাচ্ছি আজকে যে চিত্রনায়িকা নিপুণ প্রেস ব্রিফিং করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির আঙিনায়, সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কোর্ট থেকে বা আদালত থেকে বলা হয়েছে যে একটি রিট করেছিলেন আপনাদেরকে, সেটি স্থগিত করে বা রুলটি স্থগিত করে পরবর্তীতে তাদের যে আগের আদেশটি ছিল সেটি বহাল আছে, তারা সাধারণ সম্পাদক পদে কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বা তিনি চালাবেন। তো এই বিষয়ে আগে একটু আসলে উনি যা করছেন সবই তো গায়ের জোরে করছেন, আমি ইচ্ছা মতো করছেন। আমি আজকে একটা থেকে অবাক হলাম, যাদের নিয়ে এত কথা, হোসেন সাহেব এবং সোহান সাহেব দুজনে কিন্তু দুই পাশে বসা তার আজকে অনুষ্ঠানে দেখছেন। তার মানে ওনাকে যে ঘোষণা করা করা সব কিন্তু পূর্ব পরিকল্পিত। আমি তো শিল্পীদের ভোটে নির্বাচিত, একদম শিল্পীদের ভোটে পরিচ্ছন্নভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক, এতে কোনো ভুল নাই। ঘোষণাও করা আমি, সেটাকে প্রশ্নবিদ্ধ করে নিজের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চিঠি এনে আপিল নিষ্পত্তি হয়ে গেল, রায় মেনে নিয়ে আবার তার নির্বাচনী ফলাফল ঘোষণার পরে এসে করা, তো জানেন পুরোটা অবৈধ প্রক্রিয়া হচ্ছে বা করেছে, পুরো এটা নজির বাংলাদেশে কোথাও নেই। তো এটা আদালতে বিচারাধীন, আদালতে বিচারাধীন। এবং আমার বিজ্ঞ আইনজীবী যেটা বললেন, এবং আপনারা জানেন এখানে সিনিয়র আইনজীবীরা আরও দুজন জড়িত, নাহিদ সুলতানা জ্যোতি, ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করিম। যখন চেম্বার কোর্টে মামলাটা হয় তখন কিন্তু আমি উপস্থিত সে কোর্টে, স্পষ্ট বলেছে কোনো ঝামেলা করা যাবে না। জাজ বলেছে স্ট্যাটাস কিউ থাকবে। যদি স্ট্যাটাস কিউ না দিত তাহলে তো শুধু স্টে থাকতো, তাইলে উনি হয়তো বসার একটা চান্স থাকতো, যদি আমি ভুল না করি। আমার বিজ্ঞান ব্যারিস্টার সাহেব ভালো বলতে পারবেন। স্ট্যাটাস কিউর মানে হচ্ছে কেউ এখানে যেতে পারবে, উনি বলেছে যে একদম এখানে কেউ যাবে না, এই চেয়ারটা শূন্য থাকবে। আজকে গতকালকে ফুল কোর্ট প্রধান বিচারপতি বলেছেন যেহেতু আমি আর কিছু দিলাম না, যেহেতু আজকে মামলাটা ফিক্সড আছে, শুনানি করে ফেলেন। আজকে ওনারা খুব রিকোয়েস্ট করে ওনার আইনজীবীরা গিয়ে সময় নিলেন, এখানে একটা উদ্দেশ্য, ওনারা কিন্তু শুনানি করলেন না। আপনারা এই নিউজটা কিন্তু কোথাও কেউ করেননি, আমি দেখেছি। আপনারা বলেছেন আপিলের শুনানি পিছিয়েছে, কেন পিছিয়ে? আমরা কিন্তু প্রস্তুত। ওনারা এটাকে অনেক রিকোয়েস্ট করে, আমাদের প্রস্তুতি নেই এই নেই করে ওনারা এক সপ্তাহ সময় নিলেন, নিয়ে আজকে এই কাজটা করলেন। তার মানে উদ্দেশ্য প্রণোদিত। এবং কি আছে এই চেয়ারের মধ্যে, এত কেন আইন ভাঙতে হবে, কেন এই চেয়ারটা দখল করতে হবে, কেন এই চেয়ারের মধ্যে যেতে হবে? আমি যখন হাইকোর্টের অর্ডারটা পেলাম, আমি তো দৌড়ে গিয়ে চেয়ারে বসি নেই, এটা সুন্দর সমাধান হোক। যেটা হচ্ছে সেটাও তো আমার বিরুদ্ধে অন্যায়, ইনজাস্টিস হচ্ছে। আমি তো নির্বাচিত প্রতিনিধি। কি করছে আমার সহকর্মী? একবার গিয়ে একদিনের জন্য দখল, মানে চেয়ার নিয়ে বলছে, মানে একটা আছে না জমি জমা দখল করার মতো অবস্থা। খুব লজ্জা লাগছে, বাইরে বেরোতে পারি না, মানুষ খুব হাসছে আমাদেরকে নিয়ে। আজকের বিষয়টা দেখেন, একদম আমি তো আইন কম বুঝি, তারপর বিজ্ঞ আদালত যেটা বলেছে বা আমি ছিলাম, স্পষ্ট বলে দিয়েছে দি বোথ পার্টি আর ডিরেক্টেড টু রিকোয়েস্টেড দ্য মেনটেন দ্য স্ট্যাটাস কো, মানে বোথ পার্টি তোমার স্ট্যাটাস কো মেনটেন করতে হবে, এই পদটি শূন্য থাকবে টিল ডিসপোজাল অফ দ্য রুল, মানে এই শুনানিটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সেম থাকবে। আবার দেখেন কি করেছে, বলতেছে কোর্টের কাগজ, এটা কিন্তু কোর্টের কাগজ না, তার অ্যাডভোকেট দিয়ে লেখাই নিয়ে আসছে, এটা কিন্তু কোর্টের কাগজ না। কোর্টের কাগজ কিন্তু আলাদা। কি ব্যাখ্যা দিচ্ছে দেখেন, আমার যিনি কেশিয়ার নির্বাচিত হয়েছেন জাদু আজাদ, তিনি আমার সমস্ত শিল্পীদেরকে ফোন দিচ্ছেন, যারা আমার সাথে যারা প্যানেলে নির্বাচিত হয়েছেন, লাইক সুচরিতা আপা, আলিরা, সবাইকে বলছে আমরা কোর্টে কালকে শপথ, আমরা চলে আসেন। তো তারা প্রশ্ন করছে শপথ তাহলে সেক্রেটারিকে, বলে সেক্রেটারি তো নিপুণ, আজকে কোর্ট থেকে কাগজ আসছে। এই যে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, কোর্টকে ভায়োলেন্স করা হচ্ছে এবং কোর্টকে অবমাননা হচ্ছে, এটা কিন্তু আর একটা অন্যায়। একটু অপেক্ষা করলে কি হয়, 22 তারিখ বা মঙ্গলবার পর্যন্ত একটা সমাধান আসবে, নিশ্চয়ই তো দিবে সর্বোচ্চ আদালত। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমি তো অবাক হচ্ছি যে আমার সাথে এগুলো কেন হচ্ছে। আমার চেয়ারে বসার কথা, আমি যাচ্ছি না, যেহেতু আমি ভোটে নির্বাচিত। 21 জনের মধ্যে আমার চেয়ারটা নিয়ে ঝামেলা হলো। সবার মতো আমিই তো নির্বাচিত, মিশাবাই তো কিছু বলছে না। তো এই যে ওনার, আমার এই সহকর্মীর এই ধরনের মানসিকতা, এটা সমস্ত বাংলাদেশের মানুষের কাছে, আমাদেরকে সারা পৃথিবীতে আমাদেরকে প্রচণ্ড লজ্জা দিচ্ছে। আমি প্রচণ্ড পরিমাণে ব্যথিত এবং প্রচণ্ড পরিমাণে লজ্জিত এই অবস্থা। আচ্ছা, নির্বাচিত হওয়ার পরেও এই ধরনের মানসিকতা কেন আসবে? যে আপিল বোর্ডের অস্তিত্ব ছিল না 29 তারিখের পরে, 1 তারিখে চিঠি নিজেরা তৈরি করে নিজেরা পাঠিয়ে এই যে কাজগুলো দেখেন, আপিল বোর্ডের যে দুইজন তার পাশে কিন্তু বসা, তার মানে এটা কিন্তু আগের থেকে পুরো পরিকল্পিতভাবে এই জিনিসটা করে যাচ্ছে। আপনি এখন কি পদক্ষেপ নিতে চাচ্ছেন, যেহেতু আজকে সংবাদ সম্মেলন করে সে চেয়ারে বসতে চাচ্ছে? বা আমি তো আমার এখন আমার যে লয়ার আছেন এবং আমার সিনিয়র যারা আছেন, সিনিয়র লয়ার, তার সাথে কথা বলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। আমি তো জানতামও না বিষয়টা, আমি অনেক দূরে ছিলাম। আপনাদের সংবাদটা জানার পরে আমি এসে আমার আইনজীবী সব আপনাদের ক্লিয়ার করে দিয়েছেন, যে স্পষ্ট করে বলা আছে ওনার আইনজীবী শুধু নিজে লিখে, এই লেখাটা তুমি আগেও দিতে পারতেন, কেন দিলেন না? এটা কিন্তু কোর্টের কোনো রায় না, এটা নিজের আইনজীবী নিজের প্যাডে, তাও তার সিনিয়র আইনজীবী যিনি ছিলেন, তার একজন সহযোগী যিনি, তিনি লিখেছেন হয়তো, যাক উনি এটা লিখেছেন, কিন্তু এটাও কিন্তু অন্যায় করেছেন কোর্টকে। কোর্ট স্পষ্ট বলেছে, কালকে কোর্টে আমি যখন উপস্থিত তখন ফুল কোর্ট বলেছে যে
কেউ যদি এটার এই আদেশ অমান্য করে তার বিরুদ্ধে কোর্ট ভায়োলেন্স মামলা হবে। কোর্ট অবমাননা না করেছেন যে আমরা মনে করি এটা আদালত অবমাননা। আপনারা কি সেই ক্ষেত্রে আইনি কোনো পদক্ষেপ নেবেন? এটা উনি যদি মনে করেন উনি স্টেপ নিয়েছেন, আমরা নেব। সেটাই তো আমি বলবো যে আমি এখন আমার বিজ্ঞ লয়ারের সাথে আলাপ করে আমি নোটিশ করব তাকে। উনি মাত্র এসেছেন, উনি আমি তো মাত্র এসেছি, আপনাদের দেখলেনি, আপনাদের সামনে থেকে মাত্র আসছি। বাট স্টেট এটা আদালত অবমাননা, কারণ স্টেট আদালত বলেছে বোথ পার্টি এই পটটাই শূন্য থাকবে টিল দ্য ডিসপোজাল অফ দ্য রুলস। এই রুলসটা এখনো কিন্তু পেন্ডিং। আমার বিজ্ঞ ব্যারিস্টার সাহেব যেটা বললেন কিন্তু যে রুল কিন্তু পেন্ডিং, এখনো কাউকে ওনারা ঘোষণা করেনি। ওনার লয়ার ওনার মতো করে উনি লিখে ঘোষণা দিয়েছেন নিজের মতো করে, এই 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 ঘোষণাটা কিন্তু উনি দেননি। তো যার কারণে এইটা এখনো পেন্ডিং রুল। আমি আপনাকে বললাম না, ব্যাখ্যা বিভিন্নভাবে দিচ্ছে। আমার কেশিয়ার বিভিন্ন জায়গায় শিল্পীদেরকে ফোন করে বলতেছে যে কোর্টের রায় নিয়ে এসে, এটা তো কোর্টের রায় না। এবং দেখেন আজকে কিন্তু ওনারা সময় নিয়েছেন, ওনারা কিন্তু শুনানিও করেননি আজকে আমরা প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। ওনার যিনি সম্মানিত ওনার আইনজীবী, উনি অনেক রিকোয়েস্ট করেছেন কোর্টকে, করে উনি রায় কিন্তু 1 সপ্তাহ সময় নিয়েছেন। আমরা নেই কিন্তু কোর্ট দেয়নি, ওনারা সময় নিয়েছেন। শিল্পী সমিতির কল্যাণে আপনি তো দীর্ঘ 4 বছর 2 টার্ম শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ছিলেন। এই যে নির্বাচন হয়ে গেল, শিল্পী সমিতিটা কিভাবে চলবে? আপনারা শিল্পী সমিতির কল্যাণে আলটিমেটলি এই জিনিসটা সমাধানে নিজেরা আলোচনা করে আসবেন কিনা, নাকি এটা আপনি কোর্টের উপরে ছেড়ে দিচ্ছেন? ইমু ভাই, যেহেতু একটা জিনিস কোর্টে চলে গিয়েছে, সেটা যদি একদম সর্বোচ্চ আদালতে গেছে, সেইটার সুরাহা তো কোর্ট থেকে না আসে এটা মাঠে কেউ করতে পারবে না। বেসিক্যালি এটা যতই আপনারা বলেন এটা মিথ্যে বলা হবে, বিকজ আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা অনিয়ম হয়েছে। আপনারা এটা তো কেউ সবাই স্বীকার করবেন, গণমাধ্যম, যে একটা পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে। আমি শিল্পীদের ভোটে, সাধারণ শিল্পীদের ভোটে পরিচ্ছন্নভাবে নির্বাচিত হয়েছি, আপিলে জিতেছি, চূড়ান্ত ফলাফলেও আমি জিতেছি। আমি নির্বাচিত প্রতিনিধি, এতে কোনো ভুল নাই। সেটাকে কিছু মানুষ মিথ্যে কাগজ তৈরি করে মিথ্যে তথাকথিত একটা বোর্ড বানিয়ে আমাকে হারানোর চেষ্টা করেছে। একজন যিনি বিজয়ী হননি। আবার আরও একটা নিয়ম বলি আপনাকে, আমার সংবিধান কি বলে, যদি আমার পদটি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে মিটিং করে কোয়াপ করে সাধারণ সম্পাদক পক্ষে কাউকে কোয়াপ করতে হবে, কিন্তু প্রার্থিতা বাতিল করে একজন পরাজিত প্রার্থীকে প্রার্থী বানাবেন, এটা পৃথিবীর কোনো আইনে নাই। যে শোনে সে হাসে, এটা কিন্তু পৃথিবীর নজির কোথাও হয়নি আজ পর্যন্ত। তো আমার বিষয়টা হচ্ছে, যা হচ্ছে পুরো অনিয়ম হচ্ছে, এত কিছু হওয়ার দরকার নেই। এটা চেয়ারের জন্য, এবং আমার সহকর্মীর এই চেয়ারটার জন্য এত অস্থিরতা, জোর করে গিয়ে চেয়ারটাকে নিয়ে বসা, এটা তো কেউ নিয়ে যাচ্ছে না। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক, কোর্টের শেষটা পর্যন্ত দেখা উচিত কি বলে। আমার তাতে বললাম যে আমি হাইকোর্টের রায়কে তো 3 দিন পর দৌড় দিয়ে গিয়ে 3 দিনের জন্য কিন্তু যাইনি, আমি একবারও যাইনি। আমি জানি, আর আমার সংবিধান অনুযায়ী আমার ক্ষমতা আমি আরেকজনকে বুঝিয়ে দেবো 15 দিনের মধ্যে। যেহেতু আমি কিন্তু রানিং, এখনও ব্যাংক হিসাব বা যা বলেন সব কিন্তু আমার মানে সিগনেচারই হয়। তো যেহেতু সব একটা বিচারাধীন বিষয়, সেটাকে নিয়ে মিথ্যে তথ্য দিয়ে নিজেকে নিজে ঘোষণা করে, তা আমার মনে হয় মানুষ হাসছে এই একটা চেয়ারটাকে নিয়ে। এটা দরকার ছিল না। সর্বোচ্চ আদালত সেটা না থাকুক, সেটাও তো একটা মানে একটা খারাপ দৃষ্টান্ত। আচ্ছা জাহিদ ভাই, এই মামলাগুলি চলছে মান সম্মান নিয়ে, মানে ইজ্জতের লড়াই। ইজ্জতের লড়াই কিনা বলবো না, আমি তো আমার অধিকার এবং আমার সত্যের লড়াই লড়ছি। আমি নির্বাচিত, আমি যদি নির্বাচিত না হতাম এই কাজটি আমি জীবনেও করতাম। জাহিদ ভাই, সেটা হলো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে রোজিনা আপা পদত্যাগপত্র জমা দিয়েছেন কাঞ্চন ভাইয়ের কাছে, কাঞ্চন ভাইও স্বীকার করেছেন, রুবেল ভাইও দেবেন বলে একটা ঘোষণা আছে। আমরা জানতে পারছি যে কান কথাও হতে পারে এটা, যে আপনার মিশা জায়েদ প্যানেল থেকে যারা বিজয়ী হয়েছিলেন, আপনার কথা আমি জানি না, বাকিরা সবাই পদত্যাগপত্র জমা দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। না, এটা আপনার ভুল ধারণা। রোজিনা আপাও যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দিয়েছে অনলাইনে, সেটা অন্য সাবজেক্ট গেল। বাকি যারা আছেন আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমাদের সাথে কথা হয়েছে, বিশেষ করে ডিপজল ভাই, রুবেল ভাই, এরা সবাই আসলে মহামান্য কোর্টের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল এবং সম্মানশীল। তারা এটাকে দেখবেন, তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবেন। কোর্ট যদি সিদ্ধান্ত দেয়, ধরেই নিচ্ছি যে আপনার বিপক্ষে যদি যায়, আপনার বিপক্ষে গেলে কি তারা থাকবেন কমিটিতে? সেটা তো তাদের সিনিয়র মানুষ, কেউ কি আমার কথা চলে, আমার তা খায়? সবাই একজন সিনিয়র মানুষ, অনেক বড় বড় মানুষ একজন। রুবেল ভাই, ডিপজল ভাই কি আমার কথা চলবে ফিরবে? তারা তাদের সিদ্ধান্ত তারা নেবেন। তারা বলছে আমরা দেখতেছি, জাস্ট শিল্পীরা সব স্বাধীন, ও সব আমার কিংবদন্তি, সুচরিতা বলেন, মৌসুমী আপা বলেন, আমাদের আলিরাজ বলেন, রুবেল, বললাম তো পিলার এক একজন। অনেকেই অভিযোগ করছেন যে জায়েদ খানের চেয়ারটা নিয়ে যেহেতু এত টানা হেঁচড়া শুরু হয়েছে, যার কারণে ক্ষোভে জিদে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে না। এটা আসলে না, একটা জিনিস তো সত্যি, নোংরামি হচ্ছে। এটা নির্বাচিত হওয়ার পর এ ধরনের ইতিহাস নজির শিল্পী সমিতির ইতিহাসে নাই। আপনারা তো বলা উচিত, আপনারা গণমাধ্যম কর্মীরা সারাদিন ব্যাপী ছিলেন, আমরা তো নির্বাচিত মানুষের চেয়ার নিয়ে তাকে মানে 2বার রেজাল্ট হয়েছে। 2বার রেজাল্টের পরে আমি এবং তার সামনে ভ্যালট পরীক্ষা নিরীক্ষা করার পরে সিগনেচার করে মেনে নিয়ে গেলেন,
তারপর যা হচ্ছে যে একটা পেশি শক্তির মাধ্যমে একটা চেয়ার দখলের চেষ্টা, এইটার কারণে আসলে সবাই বিরক্ত। আচ্ছা, আজকে নিপুণ আক্তার একটা অভিযোগ করেছেন, যে অভিযোগটা ছিল তাকে নাকি অজ্ঞাতনামা কিছু লোক হুমকি দিয়েছেন বনানীতে, এবং তিনি সেই মামলাও করেছেন, জিডি করেছেন বনানী থানায়। সেই যে বিষয়টা, মানে ওনারা কিন্তু পক্ষান্তরে একটা পক্ষকেই আসলে দায়ী করছেন, সেটা তো অবশ্যই আপনি মনে করতে মানে বলতেই পারে সেটা আপনার উদ্দেশ্য করে। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা তদন্ত করে দেখবেন, এটা নিয়ে আমি কত কমেন্ট করবো না। যেহেতু নিপুণ আপার ওই প্রশ্নের সূত্র ধরে আরেকটা প্রশ্ন করি, আপনি গত 2 দিন আগে বা 3 দিন আগে মানববন্ধন হয়েছে আপনাকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে, আপনার এলাকার লোকজন এসে আপনি অভিযোগ করেছেন যে তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে এনে মানববন্ধন করানো হচ্ছে আসলে একটা কৃত্রিমভাবে আপনার বিরুদ্ধে। তো নিপুণ আপাও কিন্তু এই ধরনের কথাই আজকে বললেন। তো আপনারা আসলে আপনি একটু ক্লিয়ার করবেন যে আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনি কাকে টার্গেট করে এইগুলো বললেন যে গাড়ি ভাড়া দিয়ে? কারোটা সত্য, কারোটা মিথ্যা। বিকজ একটা জিনিসটা আপনার বুঝতে হবে, আমার পিরোজপুর থেকে একটা মানুষকে নিয়ে এসে এখানে যারা শিল্পীদের সহযোগী মেম্বারদের তাদের সাথে সম্পর্কটা থাকবে কেন? আমি আপনার কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। যদি পিরোজপুরেরটাই হয় তাহলে উনি একা থাকবে বা পিরোজপুরের লোকজন সাথে থাকবে, তার পাশে আমার এফডিসির লোকজন কেন থাকবে? আপনাকে প্রশ্নটা আমি ছুড়ে দিলাম, কেন থাকবে? আর সেটাই রায়ের দিন কেন? 5 বছর পরে এসে রায়ের দিনে কেন? ওই দিন কিন্তু ভুল করে রায়ের কথা ছিল, ওই দিন কেন থাকবে? আমি প্রশ্নটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। সব কিছু আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে আমি এই জন্য কিন্তু সাধারণ ডায়েরিও করে রেখেছি একটা শিল্পাঞ্চলে, যে এরকম ষড়যন্ত্র আমাকে নিয়ে আরও হবে, কারণ সেটা ওই মার্ডার কেসের আসামি দিয়ে তো শুরু হয়েছে, থেমেনি। কিন্তু আমার জনপ্রিয়তাকে, আমার জেতাটাকে তারা ভালোভাবে নিতে পারছে না, কারণ নাম বলবো না, একটা গ্রুপ সেটা ঈর্ষান্বিত এই কাজগুলো করছে। জায়েদ খানকে এটা করা, মানে ইউটিউবে দেখেন আপনি, ইউটিউবে যাকে তাকে দিয়ে গালিগালাজ করাচ্ছে, যাকে তাকে দিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে। একটা প্রোডাকশন ছেলেকে দিয়ে বলতেছে আমার কাছে 4000 টাকা পায়, অথচ ছেলেটাকে আমি মানে 2 দিন চা খাওয়াতে দেখছি, 4000 টাকা আমি দেওয়ার মানে আটকায় রাখার লোক। এই যে জিনিসগুলো তো মানুষ হাসাচ্ছে একটা চেয়ারের জন্য, আসলে কিন্তু একটা চেয়ার। ভাই, সিনিয়র কারোর সাথে কি আপনার কথা হয়েছে যারা চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র? আমি সোহেল রানা সাহেবের সাথে কথা বলেছি। জি, তো আদালতের বাইরে আসলে এর কোনো সুষ্ঠু সমাধান আছে কি? আমার মনে হয় না, কারণ মানুষ হাসছে, আপনি বারবার বলছেন হাসাই তো। আপনারা কন্টেন্ট পাচ্ছেন, আপনারা তো একজনের ইন্টারভিউ নিয়ে আরেকজনের দৌড় দিচ্ছেন। ভাই আপনি কোথায় আছেন? আপনারা তো ভালো কন্টেন্ট পাচ্ছেন, আমি দেখতেছি তো। আপনারা একজনের ইন্টারভিউ নিয়ে আবার আরেকজনকে ফোন দিচ্ছেন, এটা আমি খারাপ করতে বলি নাই। লাগবে তো, আজকে যদি আমি আমার এটা ক্লিয়ার করে না দিতে পারতাম তাহলে তো একতরফা হয়ে যেত। আমার ব্যারিস্টার যদি ক্লিয়ার না করতো, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, আপনারা এটাকে সুন্দর করে ক্লিয়ার করছেন। আমাদের কিন্তু পরিশ্রম বাড়ছে কিছু, অবশ্যই না। পরে বলছেন ইস্যু তো দেখি একটাই টিভি খুললে, আর কোনো ইস্যু তো দেখিনি, একটাই জাতীয় মানে শিল্পী সমিতি। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, সেহেতু একজনেরটা শুনলে আরেকজনের না, কাছে যেতেই আমরা বাধ্য হচ্ছি। আমার ঘটনা হলো কি, এইটা কোর্টের উপরে ছেড়ে দিয়ে এটা চুপচাপ করে থাকা উচিত। সিনিয়ররা কি বলছে যে আসলে তারা এই বিষয়ে? না, সিনিয়ররাও কথা বলছে যে এটা তো আমাদের কথা কেউ শুনবেন, এটা যেহেতু আদালতে গেছে, সর্বোচ্চ আদালতে, ওখান থেকে সমাধান হোক, আদালতের ন্যায় বিচার করবে। ভাই আমি তো মনে করি যে আমি তো আশাবাদীর বড় কথা না, আমি তো নির্বাচিত, একটা নির্বাচিত প্রতিনিধিকে আপনি কিভাবে সরান? আচ্ছা জাদ ভাই, একটু যদি জানতে চাই যে চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো বিভিন্নভাবে ভাগ হয়েছে। পরবর্তীতে বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই কানাঘোষা করছেন যে আপনাকে চলচ্চিত্রের স্বার্থে তারা বিভিন্ন সময় তাদের এই জায়গাতে কাজের সাথে সম্পৃক্ত করবেন না, আপনাকে তারা রাখবেন না। এই বিষয়টা কি আপনি জানতে পেরেছেন? ভাই এটা তো আসলে ওনাদের ব্যাপার, যারা ওই সংগঠনের কথা বলে। দেখবেন 18টা সংগঠন যে কি আমি গুনে কিন্তু পাই না, আমি নিজেই জানি না যে 18টা সংগঠন আসলে কি। আপনারা কখনো প্রশ্ন করেন না যে আপনার 18টা সংগঠনের লিস্ট কি? তা আমার সবার প্রতি শ্রদ্ধা, সবাই আমার কলিগ, সবাই আমার ফ্যামিলি, এদের বিপদে আপদে তো আমি পাশে ছিলাম। একটা নির্বাচনকে কেন্দ্র করে তাদেরও এই শিল্পী সমিতিকে পাশে, শিল্পী সমিতির মধ্যে বিভেদটা সৃষ্টি করার জন্য আসা ঠিক না। এটা যার যার সংগঠনের নিজস্ব ব্যাপার, আমি বলি আগে, এটা যার যার সংগঠনের নিজস্ব ব্যাপার। পরিচালক সমিতির কী হবে সেটা পরিচালক সমিতির, শিল্পী সমিতির কী হবে সেটা শিল্পী সমিতির নিজস্ব। আপনি দেখেন অন্যান্য সংগঠনগুলো যখন আমাদের সংগঠন নিয়ে এসে কথা বলতে যায় তখন কিন্তু এই অনেকগুলো জিনিস সৃষ্টি হয়। তারপর এরা আমার কলিগ, আমাদের সিনিয়র। পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি তো এখন নাই, প্রযোজক সমিতি আপনারা জানেন প্রশাসক, প্রযোজক সমিতিতে কিন্তু জানা কোনোই নাই, নেতৃত্ব নাই, এটা কিন্তু পুরা প্রশাসক চালায়। তো সেখানেই প্রথমেই কিন্তু একজন নেতৃত্ব নাই প্রশাসকেরা। আর পরিচালকরা আমাদের বাবার মতো আমি সবসময় মনে করি, অন্যান্য ক্যামেরাম্যান আছে যারা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে নিয়ে আমরা, কিন্তু তাদের একজন কাউকে পক্ষ না করে সবাইকে নিয়ে একসঙ্গে বসা উচিত। তাদের যে কোনো ক্রাইসিসও তো আমরা পাশে থাকি। আমি জায়েদ খান তো তাদের দিয়েও তৈরি হয়েছি, তাদের সাথেও তৈরি হয়েছি, তাদের মাধ্যমে আমি জায়েদ খান হয়েছি। তো কিছু হলে এই সংগঠনের নাম দিয়ে তাদেরকে ব্যবহার করে একে বয়কট ওকে বয়কট, এই জিনিসটা থেকে বের হয়ে আসাটা উচিত। এই চেয়ারে কি অনেক টাকা? আমি তো খরচ করতে করতেই গেলাম, দুপুরে খাওয়াটা নিজের টাকায় খেয়েছি, হিসাব দেখলে বলতে পারবো। এটা কেন, এটা নিয়ে এত মানে এত খালি 21 জনের মধ্যে শুধু এইটা নিয়ে কেন এত চেষ্টা? ক্ষমতার প্রভাব আছে।
ক্ষমতারও প্রভাব নাই। এখন এখন যদি আপনি কেউ জোর করে কেউ আপনার সাথে গায়ে পাড়া দিয়ে লাগতে যায়, আপনি কি করবেন? আপনি তো নির্বাচিত হওয়ার পর আপনি যদি জনপ্রিয়তা না থাকতো, আপনি তো 3বার নির্বাচিত হতেন না। একটা মানুষকে একবার নির্বাচিত করে দেখতে পারে মানুষ, 3বার নির্বাচিত হওয়া কিন্তু ইজ নট ম্যাটার অফ জোক। শিল্পীদের ভালোবাসা আছে, নাহলে আমি কীভাবে নির্বাচিত হলাম? নির্বাচিত হয়েছি দেখেই তো অনেকে এখন জোর করে মানতে পারছে না যে নির্বাচিত হয়ে গেছে, এখন এটাকে আটকাও। দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আগেও বলেছি যে আমার যদি আমার প্রতি কারো বিদ্বেষ থাকে, আমার প্রতি কোনো অভিযোগ থাকে, আমাকে ভোটের মাধ্যমে সেটা পরাজিত করেন। একটা নির্বাচিত একটা যে কোনো প্রতিনিধিকে আপনাকে পরাজিত করার প্রধান মাধ্যম হচ্ছে ভোট, গণতান্ত্রিক অধিকার। একটা আপনি ভোট দেন, তো আমাকে ভোট দানে তো আপনারা পাশ করালেন, আপিলে পাশ করালেন দুইবার, চূড়ান্ত তালিকা প্রার্থী ঘোষণা আনেন, তার 5 দিন পরে এসে এই ধরনের কার্যক্রম করে আমাদের শিল্পী সমিতির ইতিহাসে যেটা হয়নি সেটা সারা বাংলাদেশের মানুষের কাছে আচ্ছা, কোনো কারণে ধরেন কোর্ট থেকে যে রেজাল্ট আসলো, সেই কারণের রেজাল্টে ধরেন আপনি জয়ী হলেন, তখন সবাইকে পাশে পাবেন কিভাবে, চেষ্টা করবেন কিনা? আর যদি না পান, সেই ক্ষেত্রে শিল্পী সমিতির শিল্পীদের জন্য কাজ করবেন কিনা? ভাইয়া সেটা তো আসলে অনেক সময় সাপেক্ষ প্রশ্ন করলেন। আমি পাবো, কে থাকবে না, আসলে এটা তো আসলে সময়ের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন টাইম। এখন বিষয়টা হচ্ছে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। মানুষ আসছে, সারা বাংলাদেশের মানুষ দেখছেন, সামাজিক মাধ্যমে বলতেছে একজন নির্বাচিত মানুষকে কীভাবে সরায়। সব মানুষের মধ্যে এই প্রশ্ন, আমি দোকানে নামলে এই একই প্রশ্ন, ভাই আপনি তো নির্বাচিত, আপনাকে কীভাবে সরায়? তো এই জিনিসটা আগে ঠিক হোক, তারপরে সবাইকে নিয়ে। আর যেটা বললেন যে চেয়ার ছাড়াও কিন্তু শিল্পীদের জন্য কাজ করা যায়, তো সেটা অনেক আমি এই 2 টার্মের আগের থেকে শিল্পীদের জন্য কাজ করি। তো আপনাদের মেন বিষয় ছিল যে উনি আজকে একটা সাংবাদিক সম্মেলন করে নিজের মতো নিজে একটা আইন বলে বসে গেলেন, সেটা যে অন্যায় কিনা সেটা আমার ব্যারিস্টার আপনাদেরকে ক্লিয়ার করে দিল। আর কিছু শিল্পীদেরকে ফোন করে সমিতির যারা নির্বাচিত ভুল ব্যাখ্যা দিচ্ছে, কোর্টের রায় পেয়েছি আসেন, এই ভুল ব্যাখ্যাটা মনে হয় ঠিক না। আমি অবশ্যই এটার ব্যাপারে অন্তত, যেহেতু আমি এই একটা ন্যায়ের পথে লড়ছি, এই যেহেতু উনি একটা কোর্ট অবমাননা করেছেন, সেটার ব্যাপারে আমি একটা আইনি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ছোট্ট একটা বিষয়, আপনি জিডি অলরেডি বলেছেন, কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছে এবার তারা মামলা উঠিয়ে নেওয়ার জন্য কিছু কার্যক্রমকে দিয়েছে। ভাই এটা তো ওনার ব্যাপার, এখন এটা তো নাও হতে পারে, উনি তো এমনিতেও করতে পারেন একটা দৃষ্টি ঘোরানোর জন্য। আসলে এটা যারা জিডি যেখানে করেছেন, তার যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট আমাদের দেশে দক্ষ এবং ভালো। এখন তথ্য প্রযুক্তির যুগ, তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তির। আর একটা কথা বলি আপনাকে কিন্তু আপনারা কিন্তু আরেকটা ভুল ব্যাখ্যা কিন্তু আপনাদের কাছে আসছে। মামলা কিন্তু উনি করেননি, মামলা কিন্তু করেছি আমি। মামলা কিন্তু ওনার উঠানোর কিছু নাই, এই পয়েন্টটা কিন্তু যদি আপনারা নোট করেন কিন্তু খুশি হব। আমি ওনাকে পার্টি করছি, উনি এখন চাইলেও মামলা উঠালেও আমার মামলা মানে এই মামলা কিন্তু এভাবেই চলবে। মামলার বাদী কিন্তু আমি, নোট ইট। তাকে কেউ মামলার উঠানোর জন্য বলেনি, পুরোটাই অসত্য কথা উনি যদি তথ্য দিয়ে থাকে। মানে মামলা কিন্তু আমি করেছি, অন্য কিন্তু মামলা উঠানোর কোনো সুযোগ নেই। একটা কোশ্চেন রইল, আপনাদের প্রধান কার্যালয়টা কোথায়? এফডিসি স্টাডি রুম, যতটুকু আপনাদের রেজিস্ট্রি করা হয়েছে সম্ভবত ওয়ার্ডের দিকে। এটা তো বলতে পারবে আহমেদ শরীফ আর নায়ক রাজ্জাক বলতে পারবে। আপনাদের তো মানে ওখানে করা হয়েছে যে এই প্রশ্ন তো আমাকে করলে আমি পারবো না। আমি যেটা জেনে আসছি, আর 2 টার্ম ধরে ওইটাই আমার ঠিকানা দিয়ে এসছি, ওইটাই। এর পিছনে কারা রেজিস্ট্রেশন করেছিলেন প্রথম, তারা বলতে পারবে। আমার যত কাগজপত্র তো এই ঠিকানাতে আসে। থ্যাংক ইউ। আপনি বলছেন আমরা কন্টেন্টের পেছনে দৌড়াই, ওটা একটু ক্লিয়ার করে। আমরা যারা টিভি চ্যানেল, আমরা দর্শকদের কখনো এক পক্ষের কথা জানাই না। না আমি তো আপনাকে আমি আপনাকে নেগেটিভ বলিনি। কথাটা বলেছেন আমি জানি না, আপনাকে আমি ক্লিয়ার করি। আর এটা হচ্ছে একটু দর্শক, অনেক দর্শক যেরকম আপনি বলছেন যে আপনার পক্ষে বলে আপনি জয়ী, সেরকম অনেকে আবার বলছে যে তাদেরকে পুরো দেশের মানুষ চায় এবং চেয়ারে। আমি একটু জানতে চাই, অনেক দর্শক এই প্রশ্নটা করে, আপনার সাথে কি নিশ্চিত কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে? কিছুই নাই, সিনেমাও করেছেন। কিছুই নাই। আর আপনি যেটা দেশের মানুষের কথা বললেন, দেশের মানুষ কাকে চায় না চায় সেটা বড় কথা না, আপনার শিল্পীদের চাইতে হবে। পয়েন্ট রাখেন, আমাকে দুনিয়ার মানুষ খারাপ বলুক, আমি ভালো না এটা, কিন্তু শিল্পীরা কাকে ভোট দেয়, 500 শিল্পীর ম্যান্ডেট নিয়ে আমরা ভোটে নির্বাচিত হই। আমরা শিল্পীরা আমাদের চায় কিনা সেটা দেখতে হবে, দ্যাটস ইট, এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদেরকে খারাপ উদ্দেশ্যে আমি বলিনি এই কন্টেন্ট, আমি বলেছি আপনাদের ভালো দিক। আপনারা একজনের বক্তব্য নিয়ে চালান না, সেটা অনেক ভালো দিক, এবং আপনারা আমাদের কাছেও নেন। স্বাভাবিক, একটা জিনিসের সত্যতা যাচাই না করলে তো আজকে আপনারা জানতেন না যে আসলে কোর্ট কি বলেছে। স্পষ্ট বলে দিয়েছে দি বোথ পার্টি, এই যে ক্লিয়ার, আপনাকে আবারও বলি, দি বোথ পার্টি আর মেনটেন দ্য স্ট্যাটাস কিউ। মানে তাইলে আর স্ট্যাটাস কিউ বোথ পার্টি কেন লিখলো? দুইজনের কেউই এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা কেউ এই পদটি শূন্য থাকবে, স্পষ্ট বলা কোর্টে। তো ওনার আইনজীবী যদি লিখে থাকে নিজের মতো করে, একটা ব্যাখ্যাটা ভুল আমার মনে হলো, আমি কোর্টে 2 দিন ছিলাম। আর যেটা বললেন যে দ্বন্দ্ব নেই আমার কারোর সাথে, শিল্পীরা সব আমার এক। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একদম আমার কাছে খুব খারাপ লাগছে যে মানুষ হাসছে আমাদেরকে দেখে, আমাদেরকে খুব
হেয় করছে। এই কথাটা আমি লাস্টে আমার যেটা প্রশ্ন ছিল যে নিপুণাপা আপনার সাথেই কিন্তু আপনি যখন সাধারণ সম্পাদক ছিলেন লাস্ট টাইমে, তখন কিন্তু আপনারা একসাথে শিল্পীদের জন্য করোনার সময়ে করোনাকালীন টাইমে আপনারা শিল্পীদের সহায়তা করেছেন, শিল্পীদের বিভিন্ন সামগ্রী দিয়েছেন। তো এই যে সময়টার মাঝে কি এমন হলো যে আসলে জিনিসটা পুরোপুরি বিপরীত পক্ষে চলে গেলেন, উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেল আপনাদের? ভাইয়া, চেয়ার এমন একটা জিনিস, চেয়ারের দিক যখন অনেকের চোখ পড়ে যায় তখন অনেক কিছু ঘুরে যায়। হয়তোবা ওনার কথা না, আমি এমনি বলতেছি, হয়তোবা এই পটটার কারণেই হয়তো আজকে এটা হয়েছে। বা উনি যদি আপনার সাথে কথা হলো যে উনি নির্বাচন করেছেন, আমি সাধুবাদ জানিয়েছি, কিন্তু কোথাও কিন্তু বলি নেই না যে না করেন না। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সবার করার অধিকার আছে। আমি যখন প্রথমবার নির্বাচন করি 3টে প্যানেল হয়েছিল, তো উচিত হচ্ছিল যে নির্বাচনের পরে আমরা শিল্পী একজন আরেকজনকে ফুল দিয়ে বরণ করে একসঙ্গে কাজ করব, আবার 2 বছরের জন্য তৈরি হবে, এটা হচ্ছে ম্যান্ডেট হওয়া উচিত। কিন্তু এবারের যে প্রক্রিয়াটা হলো সেটা চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে সবচেয়ে অবৈধ, অনৈতিক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা, যে একজন নির্বাচিত প্রতিনিধিকে এভাবে অনিয়ম করে একটা কাগজ এনে তাকে অনিয়ম থেকে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেওয়া, এটা পৃথিবীর কোনো আইনে আছে বলে আমার জানা নেই। দেশের মানুষ তো আপনাদের জায়েদ খান নিপুণ বানিয়েছে, তো দেশের মানুষের এখানে যেটা বললেন যে কিছু যায় আসে না, এই বিষয়টা না, দেশের মানুষের কিছু যায় আসে না, কিন্তু ওই সেন্সে বলে নাই। শিল্পীদের, এই দর্শকের জন্যই আমরা, সেইটা পর্দায়, কিন্তু কথাটা ক্লিয়ার করতে হবে, তাদের ভালোবাসায় আমরা শিখত। তারা না হলে আজকে একটা জায়েদ খান তৈরি হতো না, একটা মান্না তৈরি হতো না, এটা একদম ক্লিয়ার। কিন্তু বিষয়টা হয়ে গিয়েছে, আমি বলেছি যে আমার এক সাংবাদিক বোনের সূত্র ধরে বলছি যে কে কাকে চায়, চেয়ারের কথা বলেছে। আসলে ওনাদের চাওয়ার চেয়ে বেশি ওনারা দোয়া করতে পারেন, বাট চাওয়াটা হচ্ছে বেসিক্যালি শিল্পীদের। শিল্পীরা বিপদে আপদে কাকে পাশে পায়, তাদের সহযোগিতার সময় তাদের বিপদে কে হাত বাড়িয়ে দেয়, তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করে। আমি এটাই ক্লিয়ার করতে চাইছি। আর দর্শকরাই আমাদের সম্পদ, এই সাধারণ মানুষই আমাদের ভালোবাসা। তাহলে আপনি আইনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন? চালিয়ে যাওয়ার তো কিছু না, এটা তো একটা কোর্টের প্রক্রিয়া। আমি যদি কালকে বলি যে না এটা উঠিয়ে নিব, সেটা কি মানে? আমি সর্বশেষ বলতে চাই, ব্যাপারটা আদালতে বিচারাধীন, সবাইকে আদালতের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কাউকে ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল কথা শুনিয়ে জোর করে এই চেয়ারের জন্য বসার জন্য, চেয়ারে 5 দিন পরে বসলে এমন কিছু না কারোই। তো সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে, এটা একদম আমার মনে হয় না এটা শিল্পীর জন্য, এটা ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের কোনো চেয়ার না যে বসতে হবে। এটা একদম একটা শিল্পীর অনেক বড় ব্যাপার, প্রতিটা শিল্পী। আমি মনে করি আমার 6.5 শিল্পী অনেক বড় ব্যাপার একজন, সবাই সবসময়। আমি স্থির মনের অধিকারী, আমি চেয়ারের জন্য পাগল না। আমি নির্বাচন করে জিতেছি, আবার নিয়মতান্ত্রিকভাবে আসতে চাই। জোর করে বসে তালা আটকিয়ে একটা চেয়ার কিনে বসে জোর করে, আমি এই ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো বিশ্বাসী না। নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, নৈতিক এবং আইনগত প্রক্রিয়া যেটা হবে, আমি সেটাই বিশ্বাসী। সেটা তো আপনি বললেন, আমাকে স্থির বলতে চাইলেন, আপনিও তো একটুকে বললেন যে, আমি বলছি স্থির না, আমি বলছি নিয়ম নীতির প্রতি একটু খেয়াল করতে হবে। নিয়ম নীতির প্রতি, যে সর্বোচ্চ আদালত যেখানে ইনভলভ, তাদের রায় মেনে নিয়ে তাদের মতো। আমি আজকে যেমন আপনাদেরকে ক্লিয়ার করলাম যে রায়টা তো একদম ক্লিয়ার, এবং আমি মহামান্য জজ চেম্বার আদালত বলেছেন যে না, কেউই যাবে না। আমার যখন বিজ্ঞ আইনজীবী বলেছিলেন যে মাই লর্ড, যদি স্ট্যাটাস কিউ না হয় তাহলে তো ক্লিয়ার না হয়, তাহলে দুই পক্ষের সাথে গিয়ে ঝামেলা হবে। হ্যাঁ, এই শব্দটা বলেছেন কিন্তু চেম্বার জজকে, যে অপ্রীতিকর ঘটনা বলবে। তখন চেম্বার জজ স্টেট বলেছে যে বোথ আর মেনটেন স্ট্যাটাস কিউ, কেউ যাবে না এই পদের কাছে, চেয়ারের কাছে কেউ যাবে না, টিল দ্য ডিসপোজাল অফ দ্য সরি। আদালতে উঠাবেন কিনা? এখন সেটাও তো আমার ব্যক্তিগত ছিল, এটা কিন্তু সমিতির টাকায় চলতো না। এটা আমি সৌন্দর্য বর্ধনের জন্য করেছিলাম, সেটাও না ছেড়ে দিয়েছে। এটাও কিন্তু আমার দরকারে আমার কাছে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, বা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, যে এটা তো শিল্পীদের সমিতির না, এটা আমি রাখতাম, যে যদি কখনো না থাকি এখানে নিজে নিয়ে যাবো, এটা তো নিয়ম হওয়া উচিত। আমার আরও কিছু জিনিসপত্র আছে ওখানে, তো এটা একটু ওয়েট করা উচিত ছিল, ছেড়ে দিতে হবে এই সেই, একদম বিষয়টা হয়ে গেছে একদম চর দখলের মতো অবস্থা। সব জোর করে সব নিয়ে সব চলে যাচ্ছে, সব নিয়ে নিতে হবে নিজের কাছে। এই মানসিকতা শিল্পীদের পরিহার করতে হবে।